ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামীজিকে ডাক্তারের কথা অনুসারে দার্জিলিং পাঠানো ঠিক হলো। সঙ্গে স্বামীজির গুরু ভ্রাতারা চললেন, রাখাল মহারাজ, সারদা প্রসন্ন মহারাজ, তারপরে স্বামীজির বিদেশি ভক্তরা, মিস্টার গডউইন, সেভিয়ার দম্পতি, মিসেস মুলার, তারপরে ম্যাড্রাসের ভক্ত আলাসিঙ্গা পেরুমল, আরও ম্যাড্রাসের যারা ভক্ত ছিল তারা, তারপর প্রবুদ্ধ ভারতের যে সম্পাদক, বেদান্ত কেশরী সম্পাদক, এইরকম অনেক লোক স্বামীজির সঙ্গে দার্জিলিংয়ে গেলেন। দার্জিলিংয়ে স্বামীজি এম.এন. ব্যানার্জির বাড়িতে অবস্থান করলেন। স্বামীজির গুরু ভাইরা আর স্বামীজির শিষ্যরা আর ভক্তরা বর্ধমান মহারাজার যে বাড়ি ছিল, ওনার যে অতিথি নিবাস ছিল, গেস্ট হাউস, সেই গেস্ট হাউস রোজ ব্যাংক বলে গেস্ট হাউস ছিল, সেই রোজ ব্যাংকে তাদের থাকার ব্যবস্থা হলো। তারা সব রোজ ব্যাংকে রইলেন, স্বামীজি রইলেন এম.এন. ব্যানার্জির বাড়িতে। দার্জিলিংয়ের পরিবেশ পরিস্থিতি সকল সুন্দর। স্বামীজি মার্চ মাসে দার্জিলিংয়ে গেলেন। ওখানে গিয়ে স্বামীজি শরীর স্বাস্থ্য কিছু কিছু উন্নতি হতে লাগলো। স্বামীজি ওখানে বেড়াতে বেরোতেন, ঘুরতেন, এইরকম করেই স্বামীজি ওখানে ভালোই চলছে। স্বামীজি একদিন বেড়াতে বেরিয়েছিলেন। বেড়াতে বেরিয়ে বেশ কিছুটা হেঁটে যাচ্ছেন। দূরে পাহাড়ি ওই যে কুলি হয়, এক পাহাড়ি ভুটিয়া মা মাথায় কিছু বোঝা নিয়ে পাহাড়ের পথে নামতে নামতে পড়ে গেলেন কিরম। আর ওই যে মাথায় বিশাল বোঝাটা ছিল, সেই বোঝাটাও পড়ে গিয়ে ওই ভদ্রমহিলা খুব বুকের পাঁজরের কাছে খুব আঘাত লেগেছিল। স্বামীজি দূর থেকে দেখছেন। দেখতে দেখতে স্বামীজি তার যে জায়গায় আঘাতটা লেগেছিল, স্বামীজিও নিজের ঠিক ওই জায়গায় হাতটা দিয়ে উফ করে উঠেছেন। সঙ্গে সেবক বলছেন, স্বামীজি কি হলো? বলল, খুব লেগেছে রে। বলল, কি কোথায় লাগলো স্বামীজি? বলল, এইখানটায়। বল, কি করে লাগলে? বলে, ওই দেখলি না ওই ভুটিয়া কুলিটা, ওই যে পড়ে গেল, তার মাথার বোঝাটা পড়ে গেল, পড়ে গিয়ে পাঁজরায় যে লাগলো, আমারও পাঁজরায় খুব লাগলো রে। চল, আজকে আর আমি হাঁটতে পারছি না। স্বামীজির ওইখানে সেই আঘাতটা লাগলো। এরকম স্বামীজির গুরু রামকৃষ্ণ দেবেরও এইরকম একদিন লেগেছিলেন। একদিন কেন, আরো আরেকদিন হয়েছিল। একবার দক্ষিণেশ্বরে মাঝিতে দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে দুই নৌকো দাঁড়িয়েছিল। দুটো মাঝির মধ্যে ঝগড়া হয়। সেই ঝগড়ার সময় এক মাঝি সেই যে দাঁড় থাকে, সেই দাঁড়টা দিয়ে আর একটা মাঝির পিঠে প্রচণ্ড আঘাত করেছিল। একবার নয়, একাধিকবার।
ঠাকুর চিৎকার করে উঠেছিলেন। এসে দেখে পিঠেতে কালো কালো কালশিটের দাগ হয়েছে। ঠাকুরকে জিজ্ঞেস করছেন, কি হলো ঠাকুর, আপনার পিঠে এরকম কালো কালো কালশিটের দাগ হয়েছে? ঠাকুর বলছেন, হ্যাঁ রে, ওই যে দেখে যা, দুজন মাঝি গঙ্গার ঘাটে ঝগড়া হয়ে একজন মাঝি আর একজন মাঝির পিঠে ওইভাবে দাঁড়ের কাঠ দিয়ে আমার সেই মাঝিটাকে পিঠে মেরে কালশিরে করে দিয়েছে। তার আঘাতে আমারও পিঠে ওই রকম কালশিরে পড়ে গেছে। গিয়ে দেখে সত্য কথা, ঠাকুরেরও ওরম হয়েছে। আর একদিন ঘাসের ওপর দিয়ে একজন চলছিল। ঠাকুর বলছেন, ও লাগছে লাগছে। ওই যে ঘাসের ওপর দিয়ে চলছে, ঠাকুর অনুভব করছেন নিজের পিঠে ব্যথা। কেন? ঠাকুর সমগ্র জগতের মধ্যে মানসিকভাবে একাত্ম হয়ে গেছেন, শারীরিকভাবেও একাত্ম হয়ে গেছেন। হয়ে গিয়ে ঠাকুর ব্যথা অনুভব করছেন। স্বামীজিকে বলতেন, দেখ, ঘটি ব্রহ্ম, মাটি ব্রহ্ম, সব ব্রহ্ম। স্বামীজি তখন সবে আসছে যাচ্ছে। ঠাকুরকে বলছেন, ঘটি ব্রহ্ম, মাটি ব্রহ্ম, সব ব্রহ্ম বলে ঠাকুরকে বলছেন। ঠাকুর বলছেন, হ্যাঁ রে, ঘটি ব্রহ্ম, মাটি ব্রহ্ম, সত্যি কথা। স্বামীজি বিশ্বাস করতেন না তো। স্বামীজি ঠাকুর যা কথা বলতেন পরখ করে দেখতেন। ঠাকুর সেই যে বলতেন, ধাতু দ্রব্য স্পর্শ করলে হাত ঝিনঝিন করে ওঠে। একদিন স্বামীজি একটা মুদ্রা কয়েন রেখে দিয়েছিলেন ঠাকুরের বিছানার নিচে। ঠাকুর এসে বসতে ঝনঝন করে উঠল ঠাকুরের হাত। বলছেন, দেখ দেখ দেখ, বিছানায় কে কি রেখে দিয়েছে। আমি বসে আমার হাত বেঁকে অসাড় হয়ে গেল। সেই রকম একদিন ঠাকুর স্বামীজিকে ছুঁয়ে দিয়েছিলেন। স্বামীজিরও ওই অনুভূতি হয়েছিলেন, সব কিছু ব্রহ্ম। এই রকম এখানেও স্বামীজির ওই ঠাকুরের যেমন অনুভূতি হয়েছিল, ঠাকুরের সেই এক অনুভূতি স্বামীজিরও হয়েছিল। স্বামীজি ওই রকম ব্যথা পেয়েছিলেন। স্বামীজি সেদিন চলে গেলেন। সেদিন তো আর বেরোলেনই না। দু একদিন আর বেরোলেন না সেই পাঁজরার ব্যথার জন্যে। একদিন স্বামীজি ওই এম.এন. চ্যাটার্জির বাড়িতে থাকেন। একদিন বেড়াতে থেকে এসে দেখেন এম.এন. চ্যাটার্জির বাড়িতে একজন থাকতেন লোক, তার নাম মতিলাল মুখার্জি। সেই যুবক খুব জ্বরে আক্রান্ত, অজ্ঞান হয়ে আছে, জ্বরে বেহুশ। স্বামীজি দেখে তার মাথা স্পর্শ করে জপ করে দিয়েছিলেন। সেই যুবক আস্তে আস্তে জ্বর কমে গেল। যুবকের আস্তে আস্তে জ্ঞান ফিরে এলো। যুবক
সুস্থ হয়ে গেল। স্বামীজি দেখলেন যুবক সুস্থ হয়ে গেল, আবার পরিষ্কার কথাবার্তা ইত্যাদি বলতে লাগলো। এইভাবে স্বামীজি সেদিন ওই যুবকের যে জ্বর ভালো করে দিয়েছিলেন। এমএন ব্যানার্জিরা দেখলেন স্বামীজির ওই রকম দেখে তারাও আশ্চর্য হয়ে গেল। ওই যুবকও আস্তে আস্তে স্বামীজির প্রতি আকৃষ্ট হতে লাগলো। কেন? স্বামীজির প্রতি প্রত্যেকেই আকৃষ্ট হয়, হতে বাধ্য। সেই যুবক আকৃষ্ট হয়ে গেল স্বামীজির প্রতি। যুবকের একটা কি রোগ ছিল, বা রোগ বলবো না, যুবকের কীর্তনাদিতে ভাবস্থ হয়ে পড়ত যুবক। ওই মতিলাল মুখার্জি ক্রমে যুবকের ভাবস্থ হয়ে যুবক মাটিতে পড়ে যেত এবং ছটফট করত। অনেক সময় হাত পা ঠুকতো, এইরকম ভাবস্থ হয়ে এইরকম সব লক্ষণ প্রকাশ হতো। একদিন ওই সব লক্ষণ প্রকাশ হওয়ার দরুন স্বামীজি ওনার বুকে হাত দিয়ে স্পর্শ করে দিয়েছিলেন। তারপর থেকে ওই যুবকের ওই সব ভাব লক্ষণ আর হতো না। কীর্তন আদি হতো, সব কিছুই হতো, কিন্তু যুবকের আর ওই রকম ভাবস্থ হওয়া, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাওয়া, এইসব আর হতো না। যুবক সুস্থই থাকতো। ক্রমে ক্রমে ওই যুবক অদ্বৈত বেদান্তের দিকে চলে যেতে লাগলেন। অদ্বৈত বেদান্তের ভাব যুবকের মধ্যে প্রস্ফুটিত হতে লাগল। ক্রমে ওই যুবক স্বামীজির শিষ্য হয়ে গেল। স্বামীজির শিষ্য হবার পর সন্ন্যাস ব্রত গ্রহণ করেছিলেন স্বামীজির কাছ থেকে। আর স্বামীজি তাকে সচ্চিদানন্দ নাম দিয়েছিলেন। রামকৃষ্ণ সংঘে সে যোগদান করে ঠাকুরের স্বামীজির সংঘের অনেক কাজ করে দিয়েছিলেন। এইভাবে স্বামীজি সেই মতিলাল মুখার্জিকে এইভাবে সুস্থ করে স্বামীজি ঠাকুরের কাজে নিয়োজিত করে দিয়েছিলেন। তারপর স্বামীজির দার্জিলিংয়ে চিঠি এলো। খেতড়ির মহারাজা তিনি আসছেন, খেতড়ি থেকে স্বামীজির কাছে আসছেন। স্বামীজির কাছে এসে স্বামীজির কাছে কিছুদিন থাকবেন, সেখান থেকে বিলেতে যাবেন। বিলেতে সেখানে রাজার করোনেশন হবে, সেইখানে যাবেন। স্বামীজিকেও সঙ্গে করে নিয়ে যাবেন। তা স্বামীজি তাকে তার করে দিলেন যে আমি তো এখন দার্জিলিংয়ে আছি, আপনি 19 তারিখ মার্চে কলকাতায় আসুন, আপনাকে অভ্যর্থনা করার জন্যে হাওড়া স্টেশনে লোক থাকবে। এইভাবে স্বামীজি সেই খেতড়ির মহারাজাকে তার করে দিয়েছিলেন। জয়তু স্বামীজি। আপনাদের সেই কথাটা আবার মনে করিয়ে দিই। আমাদের রামকৃষ্ণ বেদান্ত মঠ থেকে ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, আপনারা মনে করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের মঠের নিত্য অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে যাবে।
নমস্কার।